হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর আরেকটি চ্যাপ্টার, 7th চ্যাপ্টার, যার নাম অর্থনীতি ও জীবনযাত্রা। এই চ্যাপ্টারটি ভীষণ ছোট। একটি ভিডিওতেই আমি এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপার প্রাইমারি এক্সাম ক্র্যাক করতে চাও তাহলে বলবো তোমরা একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের যে 7 নম্বর চ্যাপ্টার, যার নাম অর্থনীতি ও জীবনযাত্রা, সেই চ্যাপ্টারের প্রথম কোশ্চেন, রাজছত্র কিসের প্রতীক? উত্তর হবে সাম্রাজ্যের প্রতীক। আমি কিন্তু এই চ্যাপ্টারের প্রত্যেকটা পেজের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, ওয়ান লাইনারগুলো যেগুলো ডেসক্রিপটিভ রয়েছে, সেগুলো তো আমি আলোচনা করছি না, কারণ সেগুলো তো বড় মার্কসের জন্য। কিন্তু ওয়ান লাইনারের যত ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সেটা সোজা হতে পারে, কঠিন হতে পারে, সেগুলো সবগুলোই কিন্তু আমি তুলে ধরেছি। এমনটা নয় যে আমার কাছে যেটা সোজা সেটা আমি তুলে ধরিনি, এমনটা নয়, আমি সবগুলোই তুলে ধরেছি, সবার জন্য তুলে ধরেছি। তো রাজছত্র কিসের প্রতীক? সাম্রাজ্যের প্রতীক। দ্বিতীয় নাম্বার ওয়ার্ডটা কিন্তু আমাদের অনেকেরই জানা, ঠিক আছে? বিভিন্ন টিভি সিরিয়ালে যে যুদ্ধের কাহিনীগুলো, বা যখন আমরা পৌরাণিক কাহিনী অবলম্বনে কোনো সিরিয়াল যখন আমরা দেখে থাকি, তখন এই ওয়ার্ডটা কিন্তু আমরা শুনে থাকি। শোনো ওয়ার্ডটা, রণডঙ্কা শব্দের অর্থ কি? যুদ্ধের বাজনা, তাই না? আমরা শুনেছি এই ওয়ার্ডটা। পরবর্তী কোশ্চেন, জনপদ বলতে কি বোঝায়? জনপদ মানে হলো কৃষিভিত্তিক গ্রামীণ এলাকা। জনপদ মানে আমরা জানি জনপদ, তারপরে মহাজন, ষোড়শ মহাজনপদ, এগুলো আসছে একটা একটা করে। তো জনপদ মানে হলো কৃষিভিত্তিক গ্রামীণ এলাকা। পরবর্তী কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, ষোড়শ মহাজন পদের আমলে সেরা ধানের নাম কি? আমি কি বললাম? প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের শুধু জাস্ট টেক্সট বইটা রাখবে, আর আমার এই কোশ্চেনগুলো পাশে রেখে প্র্যাকটিস করবে। অবশ্যই দেখবে তোমাদের এই সোশ্যাল স্টাডিজের উপরে ভীষণভাবে ডেপথ বেড়ে যাবে। ষোড়শ মহাজন পদের আমলে সেরা ধানের নাম কি? শালি ধান। 5 নম্বর, দেখো এখানে ষোড়শ মহাজন পদের যে আমলে কি কি ইম্পর্টেন্ট ছিল সেগুলোকে আমি হাইলাইট করে তুলে ধরেছি। ষোড়শ মহাজন পদের আমল, জীবিকা কি? কৃষিকাজ। লোহার জিনিস তখন কি কি জানা ছিল আর কি, জিনিসপত্র ইউজ হতো, দা, কুড়ুল, কুঠার, লাঙ্গলে ফলা। লাঙ্গলের ফলা অবশ্যই জানো যে এখনো তোমরা কিন্তু বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে দেখবে যে এখনো কিন্তু লাঙ্গলের ফলা চলে, বা কৃষকরা কাঁধে করে নিয়ে যাচ্ছে, বা গরুর পেছনে সেটা লাগিয়ে দিয়ে কৃষকরা জমি কর্ষণ করছে। বর্তমানে যদিও এটা অনেক পরিমাণে কমে গেছে, এখন কিন্তু ট্রাক্টর চলে এসছে, কিন্তু বাট এই লাঙ্গলের ফলার কিন্তু ভীষণ উপযোগিতা ছিল আমাদের কৃষকদের কাছে একটা সময়। নগরায়ন, হরপ্পা হলো প্রথম নগরায়ন। নারীর অবস্থান, পুরুষের পরে নারীর অবস্থান ছিল, এটা কিন্তু বরাবরই। এখন এই 2026 সালে বা 2024-এর পর থেকে, করোনার পর থেকে আস্তে আস্তে কিন্তু নারীরা বিভিন্ন দিক থেকে এগিয়ে এসছে অনেক মাত্রায়। আগে যে ছিল না তা নয়, মোগল আমলেও আমরা দেখেছি নারীর ভূমিকা, ঠিক আছে? কিন্তু সবসময় যেন সমাজে দেখা হয়েছে পুরুষের পরে নারীর অবস্থান, কখনোই নারীদেরকে কিন্তু এগোতে দেওয়া হয়নি সেভাবে। আর ওই সময় তো আরোই ছিল না। অল্প বয়সে মেয়েদের বিয়ে হতো, ঠিক আছে? কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। পরবর্তী কোশ্চেন, কারসাপন কি? এক ধরনের মুদ্রা। পয়েন্ট কোশ্চেন আসতে পারে কারসাপন কি? অবশ্যই অনেকের কারসাপন মানে কর্ষণের সঙ্গে যুক্ত, কৃষিকাজের সঙ্গে যুক্ত হতে পারে, এরকম কিন্তু নয়, এটা এক ধরনের মুদ্রা। পরবর্তী কোশ্চেন দেখো, মৌর্য আমলের অর্থনীতি ও সমাজ ব্যবস্থা। তাহলে মৌর্য আমলের অর্থনীতি সমাজ ব্যবস্থা কেমন ছিল সেটাও আমি কিন্তু তুলে ধরেছি। অর্থনীতি, কৃষিকাজ। আজও কিন্তু আমাদের দেশের প্রধান জীবিকা কিন্তু কৃষিকাজের মধ্যেই রয়েছে। হ্যাঁ, অবশ্যই অনেক দিক থেকে শিল্পের ডেভেলপমেন্ট ঘটেছে, কিন্তু মানে প্রধান কিন্তু কৃষিকাজ তখনও ছিল, এখনও আছে। পোশাক,
ছেলেরা ধুতি চাদর ও মহিলারা পোশাকের উপরে চাদর ও ওড়না ব্যবহার করতো, যেটা এখনো রয়েছে। ছেলেরা পাগড়ি পরতেন, যেটা এখনো রয়েছে শিখদের মধ্যে, পাঞ্জাবিদের মধ্যে রয়েছে। পরবর্তী কোশ্চেন, কুষাণ আমলে দাক্ষিণাত্যের কালো মাটিতে কিসের চাষ হতো? আর তোমরা কালো মাটি মানে যারা জিকে পড়ছো বা যারা এর আগেও অনেক বিভিন্ন সরকারি পরীক্ষার এক্সাম দিয়েছো, বিভিন্ন এক্সামগুলো যেগুলো দিয়েছো চাকরির পরীক্ষার, সেই যে কোনো চাকরির পরীক্ষার, সেখানে কিন্তু তোমরা দেখবে যে এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে যে কালো মাটিতে কি চাষ হয়। তো তোমরা দেখো, কুষাণ আমলে দাক্ষিণাত্যের কালো মাটিতে কিসের চাষ হতো? তুলার চাষ। এই কোশ্চেনটা বহুবার আসে, কালো মাটি মানেই কিন্তু তুলার চাষটা সেখানে বেশি হয়। 9 নম্বর কোশ্চেন, কুষাণ আমলে কেরালায় কিসের ফলন বিখ্যাত ছিল? ঠিক আছে, তো কেরালা ভাবো কোন রাজ্যটা, যদি ভারতীয় ম্যাপ অনুসারে দেখা হয় তাহলে কিন্তু দেখবে একদম দক্ষিণ দিকে রয়েছে, তাই না, নিচের দিকে রয়েছে। সেই কেরালা বা কর্ণাটক, সেখানে কিন্তু মানে প্রচুর পরিমাণে মশলা পাওয়া যায়। আমরা যে খাদ্যে বিভিন্ন মশলা ব্যবহার করে থাকি ম্যাক্সিমাম কিন্তু দক্ষিণ ভারত থেকেই আসে, অনেকটা পরিমাণ কিন্তু দক্ষিণ ভারত থেকে আসে। তো কুষাণ আমলে কেরালায় কিসের ফলন বিখ্যাত ছিল? গোলমরিচ। আর এই আমরা যদি আরেকটু ইতিহাসের দিকে চলে যাই তাহলে কিন্তু দেখব যে এই দক্ষিণ ভারত বা কেরালা কর্ণাটকে যে মশলা পাওয়া যেত, সেই জন্যই কিন্তু ইউরোপের যে ভাস্কো দা গামা, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং এখান থেকে প্রচুর পরিমাণে মশলা নিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, গোলমরিচকে আবার ব্ল্যাক গোল্ড বলা হয়, এটাও পক্ষে আসতে পারে, সেজন্য আমি কিন্তু তোমাদের পয়েন্ট আউট করে দিয়েছি। কুষাণ আমলে চীন থেকে আমদানি দ্রব্য কি? চীন থেকে আমদানি দ্রব্য রেশম। পরবর্তী কোশ্চেন, গুপ্ত পরবর্তী আমলে তামিলনাড়ুর কোন বন্দরে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখবে, দূরপাল্লার বাণিজ্য হতো? গুপ্ত পরবর্তী আমলে তামিলনাড়ুর কোন বন্দরে? আমি বললাম যে দক্ষিণ দিকটা ভাবো, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। ঠিক আছে, এই যে দক্ষিণ ভারতবর্ষের যে ম্যাপের দক্ষিণ অংশটা, সেখানে তামিলনাড়ুর কোন বন্দরে দূরপাল্লার বাণিজ্য হতো? বাইরে থেকে লোক এসে তো অবশ্যই কোনো জায়গায় চট করে এন্ট্রি করতে পারে না, তার তো একটা নির্দিষ্ট বন্দর থাকবে, তাই না, বা জলপথ থাকবে বা স্থলপথের কোনো একটা ব্যবস্থা থাকবে, যেখানে মানুষ এসে উঠবে। যে কোনো সাইড দিয়ে চট করে কোনো জায়গায় তো চট করে প্রবেশ করা যায় না। তো তামিলনাড়ুর কোন বন্দরে দূরপাল্লার বাণিজ্য হতো? সেটা হলো কাবেরীপট্টনম। ঠিক আছে, এখানে কি হয়েছে না, কাবেরী নদী সমুদ্রে এসে মিশেছে যে বন্দরটাতে, মানে যে স্থানটাতে। আরেকটা দেখো, এই বন্দরটা কিন্তু 300 বিসিতে নষ্ট হয়ে গেছে, বর্তমানে সেটা নেই, নষ্ট হয়ে গেছে। পরবর্তী কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, খুব আসে এটা, দিনার ও সুবর্ণ কি? দিনার গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রা। তাহলে সোনার মুদ্রা নাম কি? দিনার ও সুবর্ণ। পরবর্তী কোশ্চেন, কার শাসনকালে প্রথম রূপার মুদ্রা চালু হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। কোন রাজার আমলে সেটা কিন্তু পয়েন্ট আউট করে ভালো করে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। এই রূপার মুদ্রাকে কি বলা হতো? রূপক। পরবর্তী কোশ্চেন ইম্পর্টেন্ট, ফার্সিয়ানের লেখায় কারা বা কাদের চণ্ডাল বলা হয়েছে? চণ্ডাল, আমরা কিন্তু এখন এই টার্মটা, মানে চণ্ডাল এই কথাটা আমরা কোথায় ব্যবহার করি বলো তো? ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি যারা মৃতদেহ পোড়ায়, চণ্ডাল, যাদের ভয় লাগে না, যারা, আমরা তো মৃতদেহ দেখে ভয় পাই বা পোড়ানোর সময় ভয় পাই, অনেকে সেদিকে মুখ ফিরিয়ে তাকাতে চাই না। তো যারা সাহসিকতার সাথে সেই মৃতদেহকে পোড়ায় তাদেরকে আমরা কিন্তু চণ্ডাল বলি, মানে যার কোনো ভয় নেই। তো ফার্সিয়ানের লেখায় যাদের চণ্ডাল বলা হয়েছে তারা কিন্তু দুষ্টু প্রকৃতির লোক। আমরা কিন্তু এখন বর্তমানে দুষ্টু প্রকৃতির লোককে চণ্ডাল বলি না, চণ্ডাল কিন্তু এখন অন্য মানে নিয়ে এসেছে। এই ভিডিওর লাস্ট কোশ্চেন, এবং আমি বলেইছিলাম আগে যে এই চ্যাপ্টারটা বা 7 নাম্বার চ্যাপ্টারটা ভীষণ ছোট, অল্প কয়েকটা কোশ্চেন রয়েছে, যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে আমি সেগুলোই তুলে ধরেছি। মাঝখানে অনেক গল্প রয়েছে, সেই গল্পগুলো তোমরা পড়ে নিও নিজের সুবিধার্থে। এই ভিডিও লাস্ট কোশ্চেন হলো, সুয়ান জাং এর লেখায় ভারতবর্ষ কি নামে পরিচিত? ভালো করে খেয়াল করবে, সুয়ান জাং এর লেখায় এই ভারতবর্ষ এখানে
ইন্তু নামে পরিচিত। এই মোটামুটি 15টা কোশ্চেন এই চ্যাপ্টারে রয়েছে, তাই জন্য একটা ভিডিওতেই আমি 7 নাম্বার চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম। এই ভিডিওতে এতটুকু আলোচনা করলাম। পরের ভিডিওতে পরবর্তী অধ্যায় মানে 8ম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে আগেই ভিডিওতে শুরুতেই বলেছি বা আগের যে ভিডিওগুলোতে ছিল তখনও বলেছি যে আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বা যেগুলো রয়েছে অনলাইনের কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করব, যেগুলো যেন কোনো রকমভাবে মিস না হয় আপার প্রাইমারি এক্সামের জন্য, যেন তোমাদের খাতায় সেগুলো থাকে এবং তোমরা প্রতিনিয়ত সেগুলো প্র্যাকটিস করো এবং সেগুলোকে অবশ্যই আসবে এগুলো থেকে। ঠিক আছে, তোমরা যদি ডিটেল স্টাডি করো তারপরে এর বাইরে তোমাদের কোশ্চেন কোথা থেকে আসবে তোমরা একবার ভেবে দেখো। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী যে অধ্যায় 8ম অধ্যায় নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। থ্যাংক ইউ, ভালো থেকো, পাশে থেকো।